শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে রূপান্তর করা যায় এটা শিখছিলাম। অর্থাৎ আমাদের টোটাল ক্লাসটাই চলছে হচ্ছে সেন্টেন্সের উপরে। আজকে 20তম লেকচার সেন্টেন্সের উপরে আলোচনা করছি। এর আগে সেন্টেন্সের উপরে 19টা লেকচার আলোচনা হয়ে গেছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন অথবা যারা আগের ক্লাসগুলো মিস করেছো তাদের জন্য আগের 19টা ক্লাসের লিংক আমি এই 20তম লেকচারের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়, অর্থাৎ জটিল বাক্যকে কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি তার নিয়মগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর প্রথম ক্লাসে 2টো নিয়ম আলোচনা হয়েছে, দ্বিতীয় ক্লাসে 3-4 নিয়ম আলোচনা হয়েছে, অর্থাৎ 4টা নিয়ম নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আজকে 20তম লেকচারে আমরা 5, 6 এবং 7 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় যাই। দেখো শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা 20তম লেকচারের প্রথম স্লাইডটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে 5 নম্বর নিয়ম আলোচনা করব, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি, কিভাবে আমরা জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। দেখো এখানে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হট, হুইজ, দ্যাট, এইগুলা আর কি। কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হুইচ, হট, এগুলা যদি থাকে, দ্যাট, এই টাইপের যদি থাকে এবং তার পূর্বে যদি অ্যান্টেসেডেন্ট থাকে, রিলেটিভ প্রোনাউনের স্থলে অ্যান্ড এবং প্রথম বাক্যের অবজেক্ট এর সাবজেক্টিভ বা অ্যাক্টিভ ফর্ম বসবে, বাকি সব একই রকম থাকবে। 5 নম্বর যে নিয়মটা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার যে 5 নম্বর নিয়মটা, এটা কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হট, দ্যাট, হুইচ, এইগুলা, এবং তার পূর্বে যদি অ্যান্টেসেডেন্ট থাকে। এখন প্রশ্ন হইতে পারে অ্যান্টেসেডেন্টটা কি? অ্যান্টেসেডেন্টটা হলো এরকম, দ্য ম্যান হু গিভ মি এ পেন হি ইজ ভেরি গুড। অর্থাৎ দ্য ম্যান হু, এই দেখো দ্য ম্যানের পরে যে হুটা আসছে, এই হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। দ্য ম্যান হু, এই হুটা হচ্ছে, এই হুর অর্থ কিন্তু কে না, এই হুর অর্থ হচ্ছে যে। তাহলে দ্য ম্যান হু গিভস মি এ পেন, যে মানুষটি আমায় একটা কলম দেয়, হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। এখানে দ্য ম্যানের পরে এই যে হুটা আসছে, এই হুটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে ওইটাই হলো অ্যান্টেসেডেন্ট, ওইটাই হলো অ্যান্টেসেডেন্ট, খেয়াল রাখবা। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে ওইটাই হবে হচ্ছে অ্যান্টেসেডেন্ট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন এবং এর পূর্বে অ্যান্টেসেডেন্ট থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের স্থলে আমাকে কি বসাইতে হবে? অ্যান্ড বসাইতে হবে। এবং প্রথম বাক্যের যে অবজেক্টটা থাকবে ওইটার সাবজেক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ ফর্ম আমাকে বসাইতে হবে। অর্থাৎ অবজেক্ট তো অবজেক্টিভ ফর্মে বা প্যাসিভ ফর্মে থাকবে, ওইটাকে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টিভ ফর্মে বা অ্যাক্টিভ ফর্মে বসাইতে হবে। সাবজেক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ ফর্ম কীরকম? যেমন হি, হিম, এখানে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে যদি সেটা প্যাসিভ ফর্মেও থাকে আমাকে সেটা সাবজেক্টিভ ফর্মে বা অ্যাক্টিভ ফর্মে বসাইতে হবে, বাকি সব নিয়ম একই থাকবে। দেখো আলোচনাটা একটু জটিল হয়ে গেছে, আমরা উদাহরণ যখনই দেব তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রথম যে উদাহরণ, এখানে কি বলছে? দ্য ম্যান টুক এ রুম দ্যাট ওয়াজ স্মল। দ্য ম্যান টুক এ রুম দ্যাট ওয়াজ স্মল, এই বাক্যে দ্যাট কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট। দ্য ম্যান টুক এ রুম দ্যাট ওয়াজ স্মল, অর্থাৎ মানুষটি যে ঘর নিয়েছিল সেটা ছোট, মানুষটি যে ঘরটা নিয়েছিল সেটা ছোট। তাহলে দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। ঠিক এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আছে এ রুম, এই এ রুমটাকেই বলতেছে হচ্ছে অ্যান্টেসেডেন্ট। অর্থাৎ আমাদের নিয়মে কিন্তু মিলে গেছে, বাকি রিলেটিভ প্রোনাউনও আছে এবং তার আগে নাউন আছে বা প্রোনাউন আছে, অর্থাৎ অ্যান্টেসেডেন্ট আছে। তাহলে আমাকে কি করতে হবে? রিলেটিভ প্রোনাউনের স্থলে আমাকে অ্যান্ড বসাইতে হবে এবং প্রথম বাক্যের অবজেক্টকে অবজেক্টের সাবজেক্টিভ বা অ্যাক্টিভ ফর্ম বসাইতে হবে, বাকি সব নিয়ম আগের মতন থাকবে। তাহলে দেখো উত্তরে কি বসতেছে? দ্য ম্যান টুক এ রুম, দ্য ম্যান টুক এ রুম, দ্য ম্যান টুক এ রুম অ্যান্ড ইট। এই যে দেখো অ্যান্ড ইট, এই ইট কিন্তু বোঝাচ্ছে হচ্ছে প্রথম বাক্যের অবজেক্ট এ রুম, এই এ রুমের পরিবর্তে কিন্তু ইট বসতেছে। এ রুম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট বসতেছে। তাহলে দ্য ম্যান টুক এ রুম অ্যান্ড ইট ওয়াজ স্মল। একইভাবে 2 নম্বর উদাহরণটা দেখো, সোয়েল ওর এ শার্ট হুইচ ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ।
সোহেল যে শার্টটি পরেছিল সেটা খুবই আকর্ষণীয়। তাহলে হুইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, এই হুইচের আগেই হচ্ছে এ শার্ট, এটা হচ্ছে অ্যান্টেসেডেন্ট। তাহলে আমাকে কি করতে হবে দেখো, সোহেল ওর এ শার্ট, সোহেল ওর এ শার্ট, এবার রিলেটিভ প্রোনাউন হুইচের ওইখানে অ্যান্ড হবে, হুইচ উঠে ওখানে অ্যান্ড হবে। এইবার হুইচের আগে যে নাউনটা ছিল এ শার্ট সেটার প্রোনাউন বসবে, অর্থাৎ সেটার সাবজেক্টিভ ফর্ম বসবে ইট। সোহেল ওর এ শার্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাট্রাকটিভ, অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। সোহেল ওর এ শার্ট অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে সমস্যা নাই, তোমরা কমেন্টে জিজ্ঞেস করবা, আমি আলোচনা করে দিব। এখানে একটু জটিল লাগতে পারে অ্যান্টেসিডেন্ট আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তবে আমি যেভাবে বুঝিয়েছি আশা করি তোমাদের কাছে জটিল লাগার কথা না। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটি থাকবে বা প্রোনাউনটি থাকবে সেটাকেই হচ্ছে অ্যান্টেসিডেন্ট বলবে, আর সেই অ্যান্টেসিডেন্টেরই কিন্তু সাবজেক্টিভ বা অ্যাক্টিভ ফর্ম দিয়ে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লজটি শুরু হবে, এই আর কিছু। তবে একটা বিষয় আছে, 5 নম্বর যে নিয়মটা, এটার একটা বিষয় আছে, দেখো এটা নোটে বলে দেওয়া হয়েছে। তবে প্রথম সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট বাদ দিয়ে ক্লজের বাকি অংশ বসবে, এরপর হচ্ছে অ্যান্ড বসবে, প্রথম ক্লজের সাবজেক্টের প্রোনাউন বসবে, মেইন ভার্ব সহ বাকি অংশ বসবে। কি বলছে দেখো আরেকবার বুঝাই দেই। তবে প্রথম সাবজেক্ট যেটা, এটার পরেই যদি রিলেটিভ প্রোনাউন থাকে, আগে আমরা 5 নম্বর নিয়মে যেটা শিখলাম সেটা কিন্তু আমাদের একটা ক্লজ হয়ে যাওয়ার পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে দ্বিতীয় ক্লজের আগে কিন্তু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, এবং তার আগে অ্যান্টেসেডেন্ট, অর্থাৎ প্রথম বাক্যের প্রথম ক্লজের অবজেক্ট কিন্তু অ্যান্টেসেডেন্ট। আর এই বাক্যে কি হবে, এই বাক্যে এই যে যেটা আলোচনা করছি এখন বিশেষ দ্রষ্টব্যতে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বাক্যে প্রথম যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরেই যদি রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট এগুলো থাকে সেই ক্ষেত্রে এই নিয়ম। আগেরটাই বলা হয়েছিল কিন্তু বাক্যে কিন্তু প্রথমেই কিন্তু রিলেটিভ প্রোনাউন থাকবে না, প্রথম ক্লজের পরে রিলেটিভ প্রোনাউন থাকবে। আর এখানে বলতেছে প্রথম ক্লজের সাবজেক্টের পরেই যদি রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে ক্লজের বাকি অংশ বসাইতে হবে, এরপরে অ্যান্ড বসাবো, তারপরে প্রথম ক্লজের যে সাবজেক্ট তার প্রোনাউন বসাবো, তারপরে মেইন ভার্ব সহ বাকি অংশ বসাই দিব। দেখো উদাহরণ দেই বুঝতে পারবা। দ্য বুক হুইচ, এই দেখো হুইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, আর এই হুইচের আগেই হচ্ছে দ্য বুক। দেখো প্রথমে অর্থাৎ প্রথম বাক্যের সাবজেক্টের পরেই রিলেটিভ প্রোনাউন আছে, অর্থাৎ এখানে অ্যান্টেসেডেন্ট হচ্ছে দ্য বুক। দ্য বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে ওয়াজ ভেরি কস্টলি, অর্থাৎ গতকাল যে বইটি কেনা হয়েছিল তা অনেক ব্যয়বহুল। এখানে আমাকে কি করতে হবে, হুইচ বাদ দিয়ে দিতে হবে। তাহলে হুইচ বাদ দিয়ে কি লিখতে হবে, প্রথম ক্লজটি যা থাকবে তাই লিখে দিব, দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে, দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে, গতকাল যে বইটি কেনা হয়। এইবার বাক্যে একটা অ্যান্ড বসবে, দ্বিতীয় ক্লজ শুরু হওয়ার আগে একটা অ্যান্ড বসবে, দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে অ্যান্ড এইবার প্রথম বাক্যের যে সাবজেক্ট দ্য বুক এটার প্রোনাউন বসবে ইট, দ্য বুকের প্রোনাউন হচ্ছে ইট ওয়াজ ভেরি কস্ট। একইভাবে 2 নম্বর উদাহরণটা দেখো, দ্য পিকচার হুইচ ওয়াজ ড্রন বাই সাবিহা ওয়াজ জাস্ট টু বি দ্য বেস্ট ওয়ান, দ্য পিকচার হুইচ ওয়াজ ড্রন বাই সাবিহা। এখানে দেখো প্রথম যে সাবজেক্টটা আছে, প্রথম ক্লজের প্রথম যে সাবজেক্ট আছে দ্য পিকচার, এর পরেই হুইচ রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই রিলেটিভ প্রোনাউনটা বাদ দিতে হবে, তাহলে দ্য পিকচার ওয়াজ ড্রন বাই সাবিহা। এইবার কি করতে হবে, একটা অ্যান্ড আনতে হবে, দ্য পিকচার ওয়াজ ড্রন বাই সাবিহা অ্যান্ড ইট। এই ইটটা কোথা থেকে আসলো, প্রথম বাক্যের যে সাবজেক্ট দ্য পিকচার, এই দ্য পিকচারের প্রোনাউনটা আসলো, প্রোনাউন, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট টু বি দ্য বেস্ট ওয়ান। বাকি যা আছে তাই বল, সহজ, একেবারে সহজ। একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো খেয়াল করবা, তাহলে দেখবা সব ধরতে পারবা। না বুঝলে অবশ্যই তোমরা প্রশ্ন করো, আমি বুঝাই দিব। দেখো 20তম লেকচারের আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার আজকে 6 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করছি। এই স্লাইডে এখানে কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় প্রথম ক্লজের সো উঠায়ে ওইখানে আমাকে ভ্যারি বসাইতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট যদি দ্যাট থাকে তাহলে এটাকে কম্পাউন্ড করার সময় প্রথম ক্লজের সো উঠায়ে সেখানে আমাকে ভ্যারি বসাইতে হবে, এবং দ্যাট উঠায়ে সেখানে অ্যান্ড বসাই দিতে হবে, বাকি অংশ আগের মতোই বসবে। দেখো 3টা উদাহরণ আছে এখানে, 3টা উদাহরণ দিলে নিয়মটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। নিয়মগুলো সহজ, একটু জটিল ছিল মাঝখানের নিয়মগুলো, ওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। কিন্তু এই সো দ্যাট এগুলোর নিয়ম আবার হচ্ছে একদমই সহজ। যেমন বলতেছে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট ওয়াক,
দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। এটা যদি তুমি কম্পাউন্ড করতে যাও তাহলে কি করতে হবে, দ্য ম্যান ইজ ভেরি উইক, দ্য ম্যান ইজ ভেরি উইক, অর্থাৎ প্রথম সোর ওইখানে দেখো ভ্যারি বসছে। তাইলে প্রথম উদাহরণটা কি বললো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। তাহলে আমাকে কি করতে হবে, দ্য ম্যান ইজ ভেরি উইক, অর্থাৎ সো উঠে সেখানে ভ্যারি বসবে, উইক অ্যান্ড দ্যাট উঠে সেখানে অ্যান্ড বসবে, অ্যান্ড হি ক্যান নট ওয়াক। একইভাবে আওয়ার ল্যান্ড ইজ সো ফার্টাইল দ্যাট ইট গ্রোস প্লেন্টি অফ ক্রপস, অর্থাৎ আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, এখানে সো উঠে দেখো ভ্যারি বসবে, আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, এবার দ্যাট উঠে এখানে অ্যান্ড বসবে, অ্যান্ড ইট গ্রোস প্লেন্টি অফ ক্রপস, অর্থাৎ যা আছে তাই বসতেছে, শুধুমাত্র সো উঠে সেখানে ভ্যারি, আর দ্বিতীয় হচ্ছে দ্যাট উঠে সেখানে হচ্ছে অ্যান্ড বসতে। নিপা ইজ সো ফ্যাট দ্যাট শি ক্যান নট ওয়াক ইজিলি অ্যান্ড কমফোর্টেবলি, এখানে কি হবে, সোটা উঠে সেখানে ভ্যারি বসবে, নিপা ইজ ভেরি ফ্যাট অ্যান্ড এবার দ্যাট উঠে অ্যান্ড শি ক্যান নট ওয়াক ইজিলি অ্যান্ড কমফোর্টেবল। এটা হলো 6 নম্বর। দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমরা 20তম লেকচারের একেবারে শেষ নিয়ম অর্থাৎ 7 নম্বর নিয়ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে, 6 নম্বর নিয়মটাতে ছিল সো ডট ডট দ্যাট, আর 7 নম্বর নিয়মটাতে বলছে সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার সময় সো দ্যাটের পরের ক্লজটির সাবজেক্ট বসাবা, সো দ্যাটের পরের ক্লজটির সাবজেক্ট বসাবা। এরপরে বাক্যে যদি ক্যান অথবা যদি কুড থাকে তাহলে ক্যান এবং কুডের পরিবর্তে টেন্স অনুযায়ী ক্যান থাকলে ওয়ান্ট টু আর কুড থাকলে ওয়ান্টেড টু বসাবা। এরপরে বাকি শব্দগুলো যা থাকবে তাই বসাবা। বসানোর পরে বাক্যে যে সো দ্যাটটা থাকবে ওই সো দ্যাট উঠে এর পরিবর্তে অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ার ফোর যে কোনোটা বসাবা, অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ার ফোর বসাবা। এরপরে প্রথম ক্লজটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, অর্থাৎ আমরা কিন্তু কাজ শুরু করেছিলাম দ্বিতীয় ক্লজটা নিয়ে কাজ শুরু করেছিলাম, কিন্তু প্রথম ক্লজটি নিয়ে না, অর্থাৎ প্রথম ক্লজে কোনো চেঞ্জ হবে না, প্রথম ক্লজটি অ্যাজ ইউজুয়াল একদম শেষে বসে যাবে। দেখো উদাহরণ দেখলে আমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাব। কি বলছে দেখো, দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস, দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট হি কুড সি হিম, দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট হি কুড সি হিম। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সো দ্যাটের পরের ক্লজটির সাবজেক্ট বসাইতে হবে, অর্থাৎ সো দ্যাটের পরে যে ক্লজটি আছে ক্লজের সাবজেক্ট হচ্ছে হি কুড সি হিম, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এই হি মানে হচ্ছে প্রথম যে সাবজেক্টের দ্য ম্যান এনাকেই বুঝাচ্ছে, তাহলে আমরা বসাইলাম হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান। এইবার ক্যান আর কুড যেটা থাকবে সেটা উঠে ক্যান থাকলে ওয়ান্ট টু বা ওয়ান্টস টু, আর কুড থাকলে সেখানে ওয়ান্টেড টু, যেহেতু কুড আছে তাহলে আমাদেরকে বসাতে হবে ওয়ান্টেড টু, দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিম, দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিম। এবার কি করতে হবে, সো দ্যাট উঠে সেখানে অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ার ফোর যে কোনো একটা বসাইতে হবে, অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ার ফোর যে কোনো একটা বসাইতে হবে। এইবার বাক্যের প্রথমে যে ইয়েটা আছে দ্য ম্যান, এই দ্য ম্যান মানে তো আগেই বসাই দিছি যেহেতু দ্য ম্যান, এবার হচ্ছে তার প্রোনাউন হি, ওয়েন্ট টু হিজ হাউস, ওয়েন্ট টু হিজ হাউস অ্যাজ ইউজুয়াল বসে যাবে আর কি। তাহলে দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিম অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ার ফোর হি ওয়েন্ট টু হিজ হাউস। 2 নম্বর উদাহরণটাতে দেখো, he walked swiftly so that we could catch the train, we walked swiftly so that we could catch the train। তাহলে আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় যে ক্লজ আছে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে আমরা উই বসাইলাম। বাক্যে দেখো কুড আছে তাহলে ওয়ান্টেড টু, উই ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন, উই ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। এবার আমাদেরকে সো দ্যাট উঠাই দিতে হবে, সেখানে আমাদেরকে অ্যান্ড সো বসাইতে হবে অথবা অ্যান্ড দেয়ার ফোর বসাবো, উই ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন অ্যান্ড সো। এইবার প্রথম বাক্যের যে সাবজেক্ট আছে উই ওয়াকড সুইফটলি, উই ওয়াকড সুইফটলি। একইভাবে 3 নম্বর উদাহরণটা দেখো, দ্য ম্যান কেপ্ট সাইলেন্ট সো দ্যাট হি কুড অ্যাভয়েড এ কোয়ারেল, দ্য ম্যান কেপ্ট সাইলেন্ট সো দ্যাট হি কুড অ্যাভয়েড এ কোয়ারেল। তাহলে আমাকে এটা যদি কম্পাউন্ড করতে হয়
কি করতে হবে দেখো, দ্বিতীয় বাক্যের দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট আছে অর্থাৎ সো দ্যাটের পরে যে সাবজেক্ট আছে হি, এই হি বলতে প্রথম মানুষটাকেই বোঝাচ্ছে, দ্য ম্যান। তাহলে দ্য ম্যান দেখো কুড আছে, তার মানে এটা অতীতকালে থাকবে। দ্য ম্যান ওয়ান্টেড টু অ্যাভয়েড এ কোয়ারেল, দ্য ম্যান ওয়ান্টেড টু অ্যাভয়েড এ কোয়ারেল অ্যান্ড সো দ্যাট উঠে সেখানে কি বসতেছে, অ্যান্ড সো হি কেপ্ট সাইলেন্ট, হি কেপ্ট সাইলেন্ট, অর্থাৎ মানুষটি ঝগড়া এড়াতে চেয়েছিল তাই সে নীরব ছিল। একেবারেই সহজ। এই হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার পুরো 7টা নিয়ম গত 3টে ক্লাস জুড়ে আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করি তোমরা অত্যন্ত আনন্দের সাথে বুঝতে পেরেছো সহজভাবে। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা নিঃসংকোচে আমাকে প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই নতুন ক্লাস দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থ থেকো, ভালো থেকো সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।